চলে এসেছি তোমাদের জন্য আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 3টে উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্য 3টি হচ্ছে উপপাদ্য নাম্বার 40, 41 এবং 42, অর্থাৎ চ্যাপ্টার 15 এর হচ্ছে স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য 3টে আছে সেই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। দেরি না করে শুরু করছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো উপপাদ্যগুলো এবং প্রমাণগুলো ঠিকঠাক করে বুঝে নাও। শুরু করছি। দেখো, আজকের ভিডিওর প্রথম উপপাদ্য নাম্বার 40 কি বলেছে আমাদের? বলেছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই উপপাদ্যটা প্রমাণ করবো আমরা কিরকম ভাবে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা সবার প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র আছে হচ্ছে কোন বিন্দুতে? আমি ধরে নিলাম এই কেন্দ্রটা আছে হচ্ছে ও বিন্দু। বৃত্তের উপরের যে কোনো একটা বিন্দু আমি নিয়ে নিলাম হচ্ছে এখানে পি বিন্দু। এই বিন্দুটা হলো আমাদের বৃত্তের উপরের যে কোনো একটা বিন্দু পি। আমি কি করছি, এই পি বিন্দুতে একটা বৃত্তের স্পর্শক অঙ্কন করি। পি বিন্দুতে আমি বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করলাম, যে স্পর্শকটা কেবলমাত্র বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে পি বিন্দু হলো আমার সেই স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু আর কেন্দ্র এই দুটোকে যোগ করলে আমরা একটা লাইন পেয়ে যাব, সেটা হচ্ছে কি ওপি। এই ওপি কে বলবো আমরা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে পি। পি বিন্দুতে অঙ্কিত একটা স্পর্শক হচ্ছে এবি। এই স্পর্শকটার নাম দিয়ে দিলাম এটা এ, এখানে এটা বি। তাহলে এবি হলো বৃত্তের উপরে অবস্থিত পি বিন্দুতে একটি যে কোনো স্পর্শক। পি বিন্দু হলো একটা স্পর্শ বিন্দু, কারণ স্পর্শকটা বৃত্তকে পি বিন্দু থেকে স্পর্শ করেছে। তাহলে পি বিন্দু যদি স্পর্শ বিন্দু হয়, তাহলে স্পর্শ বিন্দুর সাথে ও বিন্দু যোগ করলে যে ব্যাসার্ধটা পাচ্ছি আমরা, সেই ব্যাসার্ধটাকে আমরা কি বলবো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এই ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এবি স্পর্শক এরা পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমাদের কি দেওয়া আছে সেগুলো একটু আমরা লিখে নিই, ভালো করে মনোযোগ সহকারে দেখো। যে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত পি বিন্দুতে এবি হলো একটি স্পর্শক, ঠিক আছে? এবং এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদেরকে এখানে ছবিতে আমরা যা পাচ্ছি সেটাই আমরা লিখে নিলাম, যে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর অবস্থিত পি বিন্দুতে এবি হলো একটা স্পর্শক এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, কি লিখব? প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে এই স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা হচ্ছে পরস্পর লম্ব, অর্থাৎ ওপি হচ্ছে এবি এর উপর লম্ব। এটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা একটা অঙ্কন করে নেব। সেই অঙ্কনটা কি? অঙ্কন আমরা কি করছি, যে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া আমরা অপর যে কোনো একটা বিন্দু কিউ নিয়ে নিলাম। মানে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া একটা যে কোনো বিন্দু কিউ নিয়ে নিলাম, আর কিউ এর সাথে এই ও বিন্দুটাকে যোগ করে দিলাম। বোঝা গেল? তাহলে আমরা সেটাই লিখে নিব, যে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া অপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো।
তারপরে কি করেছি, এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া একটা যে কোনো বিন্দু কিউ নিলাম। তারপরে কি করেছি, ও কমা কিউ যোগ করেছি, সেটা লিখে নিই যে ও কমা কিউ যোগ করা হলো, যোগ করা হলো। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা শুরু করছি প্রমাণ। ভালো করে খেয়াল করে দেখো যে প্রমাণটা আমরা কি করছি। প্রমাণে ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো যে এবি স্পর্শকের উপর যতগুলো বিন্দু আছে তার মধ্যে পি বিন্দু বৃত্তের উপরে আছে, অর্থাৎ এবি স্পর্শকের উপরে পি বিন্দু এবি স্পর্শকের উপরেও আছে এবং বৃত্তের উপরেও আছে, অর্থাৎ পি বিন্দুটা হচ্ছে বৃত্ত এবং এই সরলরেখার একটা সাধারণ পয়েন্ট, অর্থাৎ কমন পয়েন্ট। তাহলে পি বিন্দু ছাড়া এবি স্পর্শকের উপরে যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুই কি বৃত্তের বাইরে অবস্থিত, কারণ এখানে পি বিন্দুই একমাত্র একটা বিন্দু যে বিন্দুতে বৃত্ত আর সরলরেখা একে অপরকে স্পর্শ করেছে। এই স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুই কি হবে, যেহেতু স্পর্শকের উপরে আছে তার মানে সেটা কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমরা সেই কথাটাই লিখে নিব যে এবি স্পর্শকের উপর এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া সকল বিন্দুই বৃত্তের বহিঃস্থবিন্দু। কারণ পি বিন্দুটা বৃত্তের ওপরে আছে, পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু নিব সে কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত, সেটাই আমরা লিখে নিলাম। তার মানে আমরা অঙ্কনের সময় কিউ বিন্দুটা কেমন নিয়েছিলাম, এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কোনো একটি বিন্দু, তাহলে কিউ বিন্দুটাও নিশ্চয়ই কি হবে, বৃত্তের বহিঃস্থ বিন্দু। তাহলে আমরা লিখে নিতে পারবো যে অতএব কিউ বিন্দু হলো বৃত্তের বহিঃস্থ বিন্দু। তাই না? কারণ হচ্ছে কিউ বিন্দু পি বিন্দু ছাড়া একটা যে কোনো বিন্দু, আর যে কোনো বিন্দুই হচ্ছে কি বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কিউ যদি বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে ওপি আর ও কিউ এর মধ্যে কে বড় হবে, অতএব ওপি এবং ও কিউ এর মধ্যে ও কিউটা সর্বদাই বড় হবে, কারণ কিউ বিন্দু বৃত্তের বাইরে আছে, তাহলে ও কিউ এর দৈর্ঘ্যটা ওপি এর দৈর্ঘ্যের থেকে বড় হবে। এবার আমাকে বলো যে কিউ বিন্দুটা যদি এখানে না হয়ে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো জায়গাতেই হতো, পি বিন্দু ছাড়া এবি এর উপরে কিউ বিন্দুটাকে আমি যেখানেই নিই না কেন প্রত্যেক ক্ষেত্রেই কি হবে, কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হবে এবং ও কিউ এর মানটা কি হবে, ওপি এর থেকে বড় হবে। তাহলে সেই কথাটা আমরা লিখে নিতে পারবো যে এখানে এবি এর ওপর পি বিন্দু ছাড়া কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই সর্বদা ওপি লেস দেন ও কিউ হবে। তার মানে ও কিউ এর মানটা সর্বদাই ওপি এর থেকে বড় হবে। তার মানে আমি এই কথাটা এখান থেকে বলতে পারছি যে ও বিন্দু থেকে এবি স্পর্শকের উপর যতগুলো রেখাংশ অঙ্কন করা যাবে তার মধ্যে ওপিটাই সব থেকে ক্ষুদ্রতম। সর্বক্ষেত্রেই যদি ও কিউ এর মানটা বড় হয়, কিউ বিন্দুটা যে কোনো জায়গাতেই নিই না কেন সব ক্ষেত্রেই যদি ও কিউ এর মানটা বড় হয় তাহলে যত রেখাংশ অঙ্কন করতে পারবো তার মধ্যে ওপিটাই সব থেকে ছোট। তাহলে সেই কথাটা আমরা একটু লিখে নিই যে এখানে তাহলে অতএব ও বিন্দু থেকে এবি স্পর্শকের উপর যতগুলি রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি
ওপি ই ক্ষুদ্রতম। যতগুলো রেখাংশ অঙ্কন করা যাবে তার মধ্যে ওপি এর দৈর্ঘ্যটাই কি হবে, সব থেকে ছোট হবে। আর ক্লাস 8-এ আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপরে যতগুলো রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে লম্বই সব থেকে ক্ষুদ্রতম, অর্থাৎ সব থেকে ছোট যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে লম্ব হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর যতগুলো রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ওপিটাই সব থেকে ছোট, আর সব থেকে ছোট দৈর্ঘ্যটা সর্বদাই কি হয়, লম্ব হয়। তার মানে কি ওপি আর এবি পরস্পর কি এখানে লম্ব। তাহলে নিচের লাইনে অতএব ওপি লম্ব এবি, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল এই উপপাদ্যে। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য, আজকের ভিডিওর প্রথম উপপাদ্য। খুব ভালো করে মনোযোগ সহকারে একবার উপপাদ্যটা দেখে নাও। কারো কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেগুলোকে সমাধান করে দেওয়া। আজকে এর পরের উপপাদ্য শুরু করছি, 41 নম্বর উপপাদ্য। দেখো 41 নম্বর উপপাদ্যে আমাদের বলেছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তার মানে এখানে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কি, যে এটা হলো আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের একটা বহিস্থ বিন্দু আমি নিয়ে নিলাম পি। তাহলে পি বিন্দু হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু। এই পি বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, একটা হলো পি এ আর একটা স্পর্শক হচ্ছে পিবি। এই যে দুটো স্পর্শক অঙ্কন করা হলো, আমাকে প্রথম প্রমাণ করে দেখাতে হবে এই যে স্পর্শ বিন্দু পাওয়া গেল এ আর বি, বলছে এপি এর দৈর্ঘ্য আর পিবি এর দৈর্ঘ্য পরস্পর সমান, অর্থাৎ এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আর কি প্রমাণ করতে হবে, বলছে এই স্পর্শক দুটো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণ দুটোর মানও পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এপি স্পর্শকের দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা হবে, আমি এ ও আর ও পি এটাকে যোগ করে দিলাম। তাহলে এই কোণটা হচ্ছে এপি স্পর্শকের দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। আর বিপি স্পর্শকের দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা, সেটা হচ্ছে বি আর ও যোগ করে দিলে এই যে এই কোণটা। তাহলে বিপি স্পর্শকের দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা, বিওপি। তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই কোণটা আর এই কোণটা, এই কোণ দুটোর দৈর্ঘ্য মান পরস্পর কি হবে, সমান হবে। তাহলে শুরু করছি উপপাদ্যটা, ভালো করে একবার মনোযোগ সহকারে দেখে না। কি লিখবো আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে অঙ্কিত দুটি স্পর্শক হলো পি এ এবং পিবি। তারপরে আমরা কি করছি, ও কমা এ, তারপরে ও কমা পি এবং ও কমা বি যোগ করা হলো। তাহলে এই তিনটে দৈর্ঘ্যকে যদি যোগ করি তাহলে আমরা বলতে পারবো যে এপি আর বিপি এই স্পর্শক দুটির দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ দুটি কি কি সেটা লিখে নিই। তাহলে হলো, তাহলে এপি ও বিপি স্পর্শক দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ দুটি হলো কি, একটা এওপি এবং কোণ বিওপি, এই কোণ দুটো। তার আমাদের প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব আমরা? যে পিএ এবং পিবি এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান এবং এদের দ্বারা যে উৎপন্ন কোণ দুটো এওপি এবং বিওপি এই কোণ দুটো পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে প্রমাণটা শুরু করছি। এখানে আমাদের কোনো অঙ্কন লাগছে না। তাহলে প্রমাণের শুরুতেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি হলো একটা স্পর্শক এবং ও এ হলো একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই না? এ বিন্দুতে স্পর্শ বিন্দু, তাহলে এপি হলো স্পর্শক এবং ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারবো যে ও কেন্দ্রীয় বৃত্তের পিএ ও পিবি, একই নিয়মে পিএ যেটা পিবি তাই, তাহলে পিএ ও পিবি হলো দুটি স্পর্শক এবং পিএ স্পর্শক, ও এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও এ ও ওবি মানে উপরেরটার ক্ষেত্রে ও এ আর নিচেরটার ক্ষেত্রে ওবি হলো দুটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আগের উপপাদ্যের হেডিং অনুসারে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব। তার মানে আমি নিশ্চয়ই এখানে লিখতে পারবো যে ও এ লম্ব হচ্ছে পিএ এবং ও বি এই ব্যাসার্ধ হচ্ছে পিবি স্পর্শকের উপর লম্ব। তার ও এ এবং ও এ লম্ব হচ্ছে পিএ এবং ও বি লম্ব হচ্ছে পিবি, অর্থাৎ এই কোণের মানটা 90 ডিগ্রি, এখানে এই কোণের মানটা 90 ডিগ্রি। তাহলে এই উপরে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি তার একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে উপরেরটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এই নিচের যে ত্রিভুজটা তার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে নিচের এটাও একটা সমকোণী ত্রিভুজ। আমরা এই সমকোণী ত্রিভুজ দুটোকে কি করব? সর্বসম প্রমাণ করব। তাহলে নিচের লাইনে অতএব সমকোণী ত্রিভুজ এওপি এবং সমকোণী ত্রিভুজ বিওপি এর মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমি? ও এ ইকুয়াল টু ও বি, কারণ এই দুটো হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হলে এরা পরস্পর কি হবে? অবশ্যই সমান হবে। তাহলে এরা দুজন পরস্পর সমান। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই উপরের যে ত্রিভুজটা তার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই 90 ডিগ্রির বিপরীত দিকে অবস্থিত ওপি এটা হলো অতিভুজ। আবার নিচে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এর এই কোণটা 90 ডিগ্রি হলে 90 ডিগ্রির বিপরীত দিকে অবস্থিত এই ওপি হচ্ছে অতিভুজ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজেরই অতিভুজ ওপি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা লিখে নিতে পারবো যে অতিভুজ ওপি হলো সাধারণ বাহু। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সর্বসমতার যে শর্ত আছে সেই শর্তটা হচ্ছে এরকম যে দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো যদি এই সমকোণী ত্রিভুজ দুটোর অতিভুজের দৈর্ঘ্য সমান হয় এবং যে কোনো একটা বাহু সমান হয়। তাহলে আমরা এই দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজ ওপি সাধারণ বাহু অর্থাৎ অতিভুজ ওপিটা সমান, আর যে কোনো একটা বাহু ও এ আর ওবি এরা হচ্ছে পরস্পর সমান। তাহলে এই সমকোণী ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। নিচের লাইনে তাহলে অতএব কি বলতে পারছি? ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ কি বিওপি। কোন শর্ত কাজে লাগালাম? আরএইচএস শর্তানুসারে। আরএইচএস শর্তানুসারে এটা কি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত, তাই না? তাহলে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল? পরস্পর সর্বসম। তাহলে যে ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম হলো সেই ত্রিভুজ দুটোর কি হবে? এবার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ যে বাহুগুলো সমান তার বিপরীত দিকের কোণগুলো সমান হবে। অনুরূপ কথার মানে কি? অনুরূপ মানে হচ্ছে যে বাহুগুলো সমান তার বিপরীত দিকের কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ।
তাহলে বাহুগুলো সমান হলে সেই অনুরূপ কোণের মানগুলো সমান হবে, আর যে কোণগুলো সমান তার বিপরীত দিকের বাহুগুলো সমান। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করে ফেললাম। তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, তাহলে এই সর্বসম ত্রিভুজের কি দেখতে পাচ্ছি যে এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে আমাদের সমান হবে, আর কি হবে, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে সমান হবে, তাই না? তাহলে আমরা লিখে নিতে পারবো যে অতএব পি এ সমান হচ্ছে পিবি, এবং কি দেখতে পাচ্ছি এ ও পি সমান বিওপি, তাই না? তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা এটাতে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর এখানে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে যেহেতু এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ, সেই জন্য কি হবে, এরা পরস্পর সমান হবে, আর আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এই উপপাদ্যটা আমাদের প্রমাণিত হলো। তোমরা এই উপপাদ্যটা একবার খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও, কোথাও কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, এবারে করবো হচ্ছে এর পরবর্তী উপপাদ্য 42 নাম্বার। দেখো একবার 42 নাম্বার উপপাদ্যটা আমাদের 2026-এ চলে এসেছে, ফলে এই বছরের মাধ্যমিকের জন্য এই উপপাদ্যটা তোমরা ইম্পর্টেন্ট যে উপপাদ্যগুলো আছে সেই তালিকার মধ্যে থেকে বাদ দিয়ে রাখতে পারো। তবে একদম ছেড়ে দিলে হবে না, উপপাদ্যটা আমাদের জানতে হবে এবং শিখতে হবে। ঠিক আছে, দেখো বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে সেই স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। তার মানে দুটো বৃত্ত যদি একে অপরকে স্পর্শ করে, তাহলে কেমন ভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে এই বৃত্তের সাথে আর একটা বৃত্ত এরকম ভাবে একে অপরকে স্পর্শ করতে পারে। প্রথম বৃত্তের কেন্দ্র নিয়ে নিলাম এ, আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র নিয়ে নিলাম বি, আর এরা পরস্পরকে স্পর্শ করেছে আমি মনে করলাম পি বিন্দুতে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ, পি এবং বি এই তিনটে বিন্দু হচ্ছে কি একই সরলরেখায় আছে। তাহলে বৃত্ত দুটো এইভাবে স্পর্শ করেছে, মানে কি এরা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বাইরে স্পর্শ করেছে। এবার এমনও হতে পারে যে বৃত্ত দুটো পরস্পরকে কি করেছে, ভেতরে স্পর্শ করেছে, অর্থাৎ অন্তঃস্পর্শ করেছে এইরকম। তাহলে সেই ক্ষেত্রে বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে বি, আর এই স্পর্শ বিন্দুটা হচ্ছে পি। আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এই তিনটে বিন্দু হচ্ছে একই সরলরেখায় আছে। কিভাবে করব, ভালো করে একবার মন দিয়ে দেখে নাও কি কি লিখছি আমরা। মনে করি এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তবে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এ কমা পি কমা বি বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ একই সরলরেখায় আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করে নিচ্ছি, যে অঙ্কন কি অঙ্কন করছি, এ বিন্দুর সাথে পি এবং বি বিন্দুর সাথে পি কে যোগ করে দিলাম। এখানেও তাই, এ বিন্দুর সাথে পি আর বি বিন্দুর সাথে পি যোগ করে দিলাম। তাহলে এ কমা পি এবং বি কমা পি যোগ করা হলো, হয়েছে? তাহলে প্রমাণে আমরা কি বলবো, যে যেহেতু এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই পি বিন্দুতে বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক আছে, এটা আমি কল্পনা করে নিতে পারি যে সেই সাধারণ স্পর্শকটা হচ্ছে কি এসটি। তাহলে যেহেতু এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে সেই স্পর্শ বিন্দুতে দুটো বৃত্তেরই একটা সাধারণ স্পর্শক আছে বলে আমরা কল্পনা করে নিতে পারি। তাহলে সেই কথাটাই লিখবো, যে যেহেতু এ কমা বি কেন্দ্রীয় বৃত্ত দুটি
পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক থাকবে, সাধারণ স্পর্শক আছে। তাহলে এই বৃত্ত দুটো যেহেতু একে অপরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে সেই স্পর্শ বিন্দুতে বৃত্ত দুটোর একটা সাধারণ স্পর্শক আছে এটা। তাহলে মনে করছি সেই স্পর্শকটা হচ্ছে এসটি। তাহলে মনে করি ওই সাধারণ স্পর্শকটি হলো, মনে করি সাধারণ স্পর্শকটি হলো এসটি। তাহলে সেই সাধারণ স্পর্শকটা হচ্ছে এসটি। এবারে ভালো করে খেয়াল করে দেখো বাঁ দিকের বৃত্তটার জন্য এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে সেই কথাটা একটু লিখে নিই যে এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে যেহেতু পি বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এরা পরস্পর লম্ব। একটু আগে আমরা উপপাদ্যতে প্রমাণ করেছি। তাহলে আমি বলতে পারছি যে এপি নিশ্চয় এসটি এর উপর লম্ব। ঠিক একই রকম ভাবে বি কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি হলো স্পর্শক আর বিপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে সেটাও আমরা একটু লিখে নিই যে আবার বি কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং বিপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা তো আবার জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব। তাহলে অতএব বিপি এসটি এর উপর লম্ব। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এসটি এর ওপর পি বিন্দুতে এপি এবং বিপি এরা উভয়ই লম্ব। তাহলে একটা সরলরেখার উপরে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে দুটো রেখাংশ যদি পরস্পর লম্ব হয়, তাহলে সেই দুটো রেখাংশ আর আলাদা রেখাংশ হতে পারে না, তারা একই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে সেই কথাটাই আমরা লিখে নিব যে এসটি এর উপর, অতএব এসটি এর ওপর পি বিন্দুতে এপি ও বিপি উভয়ই লম্ব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো এসটি হচ্ছে এটা একটা লাইন, এসটি এর উপর এটা হলো পি বিন্দু। পি বিন্দুতে এপি এটা একটা লম্ব, আর পি বিন্দুতে বিপি এটা একটা লম্ব। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা 180 ডিগ্রি। তার মানে এই যে লাইনটা এপি আর বিপি এরা কিন্তু আলাদা লাইন হতে পারে না, এরা একই লাইনের উপরেই অবস্থিত। সেই কথাটাই আমরা লিখব যে যেহেতু এসটি এর উপর পি বিন্দুতে এপি এবং বিপি উভয়ই লম্ব, তাহলে এপি ও বিপি একই সরল রেখায় অবস্থিত হবে, একই সরল রেখায় অবস্থিত। তাহলে এই এপি আর বিপি এরা যদি একই সরল রেখায় অবস্থিত হয়,
তাহলে নিশ্চয় এই বিন্দু তিনটি কি হবে? একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। তার মানে একই সরলরেখায় অবস্থিত মানে কি এপি বি, এই বিন্দু তিনটি সমরেখ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 3টে উপপাদ্যের প্রমাণ করলাম। এই 3টে উপপাদ্য পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক উপপাদ্য। যেহেতু এই লাস্ট উপপাদ্যটা গত বছর 2026-এর মাধ্যমিকে চলে এসেছে, সেজন্য এবছরের জন্য এটা তুলনামূলকভাবে একটু কম ইম্পর্টেন্ট। তোমরা এই 42-এর মানে ছেড়ে যে 41 নাম্বার যে উপপাদ্যটা, সেই উপপাদ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবছর 2027-এর জন্য। তোমরা সেই 2027-এর প্রিপারেশনের জন্য এই 41 নাম্বার উপপাদ্যটা খুব ভালো করে বারবার করে প্র্যাকটিস করতে পারো। এই বছরের মানে মাধ্যমিকে এই 41 নাম্বার উপপাদ্য আসার কিন্তু সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তোমরা ভালো করে এই উপপাদ্যগুলো প্র্যাকটিস করো। আজকের মতো এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো এখানে।